মার্চ ফর ইউনিটিতে যোগ দিতে শহীদ মিনারে ছাত্র জনতা। দ্রুতই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র চান শিক্ষার্থীরা। কোনোখানে যেন কোনো বৈষম্য না থাকে, পাহাড়ে এক নীতি, সমতলে এক নীতি, এটা যেন না হয়। জুলাই বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতি এবং এই দ্বিতীয় স্বাধীনতার যাতে এটাকে বিতর্কিত করার কোনো সুযোগ না থাকে। স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন, জানালেন সিএসসি। প্রধান উপদেষ্টা রোডম্যাপ ধরেই এগুচ্ছে ইসি। পনেরো শতাংশ বই দিয়েই বছরের প্রথম দিনে বিতরণ শুরু। সব বই হাতে পেতে লাগবে ফেব্রুয়ারি। জোর দেয়া হচ্ছে মানের দিকে। নতুন বছর বরণের সৈকতে ঢল। 31st নাইটে আতশবাজি বন্ধে মাঠে ভ্রাম্যমাণ আদালত। আগামী বছর থেকে নির্দিষ্ট স্থানে উদযাপন। স্বাগত এখন দুপুরের আয়োজনে। শুনছিলেন শিরোনাম, আর পুরো আয়োজনের সঙ্গে আছে আমরা দুজন, আমি গালিব ইবনে রিয়াজ এবং আমি তানজিলা খান মিম। গালিব, আমরা কিন্তু শিরোনামই দেখছিলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটিতে কর্মসূচিতে যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে একত্রিত হচ্ছেন ছাত্র জনতা। আজ আসলে কি হবে সেটি নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা ছিল, যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়করা তারা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানিয়েছিলেন যে 31শে ডিসেম্বর শহীদ মিনারে আসার জন্য কি হতে পারে সেটি নিয়ে অনেক জল্পনা কল্পনা হয়েছে, এবং অবশেষে কিন্তু আজ ছাত্র জনতা সকলে মিলে এই কর্মসূচিতে যোগ দিতে একত্রিত হচ্ছেন। এবং ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে শহীদ মিনার এলাকায় ছাত্র জনতা যথেষ্ট সেখানে সমবেত হয়েছেন, এবং আমাদের দুই সহকর্মী সেখানে রয়েছে, সেখানকার খোঁজ খবর রাখছেন নাইম, আবির এবং ফরহাদ বিন নূর। শুরুতে নাইমের কাছে যেতে চাই। নাইম, কি অবস্থা শহীদ মিনারে? এই যে মার্চ ফর ইউনিটিতে ছাত্র জনতার উপস্থিতি কেমন দেখছেন? আর আমরা যতটুকু জানি যে 3টা থেকে এটা আসলে শুরু হওয়ার কথা, কিন্তু মূল আনুষ্ঠানিকতা শুরু হবে কখন থেকে? বলছিলেন যে শহীদ মিনার প্রাঙ্গণ আজ সকাল 10টার পর থেকে কিন্তু এখানে সাধারণ জনতা নাগাদ সময় কিন্তু আমাদের এই যে মূল মার্চ ফর ইউনিটি এর যে মূল কার্যক্রম সেই কার্যক্রমটি কিন্তু শুরু হবে। এবং এখনো পর্যন্ত আমরা যতটুকু দেখতে পেয়েছি যে ছাত্র এবং জনতার মিশেলে যে একটি ইউনিটি, যার নাম দেওয়া হয়েছে মার্চ ফর ইউনিটি, সেই যে ইউনিটি অর্থাৎ সেই যে একতাবদ্ধতার ব্যাপারটি আমরা কিন্তু এখানে লক্ষ্য করছি। এখানে যেরকম ছাত্র এসেছেন এবং এখানে শিক্ষার্থী এসেছেন, এবং এর বাইরে গিয়ে যদি বলি সাধারণ যারা মানুষ, সর্বস্তরের মানুষেরও কিন্তু একটি সমন্বয় এখানে রয়েছে। সুতরাং একেবারে ছাত্র জনতার যে ডাক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বান, সেই আহ্বানে সাড়া দিয়েছে সেটি বলাই যায়। এবারে একটু জানিয়ে রাখি যে সকাল থেকে অর্থাৎ 10টার পর থেকে কিন্তু শহীদ মিনার প্রাঙ্গণে এখানে সাধারণ যারা, এর বাইরে গিয়ে যদি বলতে চাই যে 2টার পর থেকে অর্থাৎ সাধারণ মানুষের জোয়ার যেটি সেটি কিন্তু আরো এখানে বাড়তে শুরু করেছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে যে 3টা নাগাদ আসলে এখানে এই যে সমাবেশ মার্চ ফর ইউনিটি সেই সমাবেশটি ঘোষণা হবে। এবং আর একটি বিষয় জানিয়ে রাখি যে যেহেতু গতকাল রাতে অর্থাৎ সোমবার দিবাগত রাতে অর্থাৎ মঙ্গলবারের দিন আমাদের এই যে কর্মসূচিটি ঘোষণা করা হয়েছে, এবং সেই কর্মসূচির অধীনে যেখানে জুলাই ঘোষণাপত্র, যে জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র করবার কথা ছিল, সেটি গতকাল যেহেতু অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে সর্বদলের অংশগ্রহণে সমানভাবে এই একটি জুলাই ঘোষণাপত্র তৈরি করা হবে, এবং এর পরবর্তীতে সেটি সবার একই সাথে একইভাবে সবাইকে নিয়ে সব দলের সমর্থন নিয়ে কিন্তু এটি আসলে পরবর্তীতে পেশ করা হবে। এই কারণে আজ এখন যেটি হচ্ছে সেটি হচ্ছে মার্চ ফর ইউনিটি, সবাইকে একতাবদ্ধ হবার যে তাড়না, সবাইকে নিয়ে একসাথে নতুন বাংলাদেশ। আজ হচ্ছে ডিসেম্বরের একেবারে শেষ দিন, অর্থাৎ 2024 সালের শেষ দিন, অর্থাৎ জুলাই বিপ্লবের যে বছর, সেই বিপ্লবের বছরের শেষ দিন, এবং নতুন যে বছর শুরু হবে, নতুন বছরে নতুনভাবে রাজনৈতিক বন্দোবস্ত হবে।
এবং আরেকটি বিষয় একটু বলে রাখতে চাই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেখতে চায় বাংলাদেশের মানুষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা রয়েছে এবং একই সাথে জাতীয় নাগরিক কমিটি যারা রয়েছে সবাই মিলে একসাথে নতুন করে নতুন বাংলাদেশের যে রূপরেখা, রাজনৈতিক বন্দোবস্ত, নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে রূপরেখা সেটি আসলে ঘোষণা হবে বলে যতটুকু আমরা জানতে পেরেছি। এবং আরো বিস্তারিত যখন এই প্রোগ্রামটি শুরু হবে অর্থাৎ বিকেল 3টা নাগাদ, তখন নিশ্চয়ই আমরা পরবর্তীতে আরো বিস্তারিত জানতে পারবো এবং জানাতে পারবো। তো আমার তো কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার কাছে এই ছিল সবশেষ। গালিব। সহকর্মী নাইম আবির যুক্ত হয়েছিলেন। এবার আমরা যাব ফরহাদ বিন নূরের কাছে, তিনিও রয়েছেন শহীদ মিনারেই। ফরহাদ, আপনার কাছে জানতে চাই, বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণের কথা শোনা যাচ্ছিল, কারা কারা আসছেন সবশেষ একটু জানাবেন আমাদেরকে। আমরা দেখছি যে এখানে কিন্তু সকাল থেকেই মার্চ ফর ইউনিটি যে কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, সেই কর্মসূচিতে সারা দেশ থেকে শিক্ষার্থীরা কিন্তু এখানে আসছে। আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই কর্মসূচিতে বিভিন্ন জেলার, ঢাকার বাইরের বিভিন্ন জেলা উপজেলা থেকে এখানে কিন্তু শিক্ষার্থীরা একে একে জড়ো হতে শুরু করে এবং আমরা দেখেছি যে বিভিন্ন রকমের স্লোগান নিয়ে কিন্তু তারা এখানে জড়ো হয়েছেন। যে স্লোগানগুলো আমরা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন হয়েছে জুলাই আগস্টে, সে সময়ও কিন্তু আমরা এই স্লোগানগুলো দেখেছি। তারা বলছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে গণ অভ্যুত্থানে যে ধরনের পৈশাচিক তাদের উপর গুলি করা হয়, যে ধরনের অত্যাচার নির্মম নির্যাতন করা হয় এবং যে ধরনের সেখানে গণহত্যা করা হয়, সেই গণহত্যার বিচার কিন্তু তারা এখানে করছেন। যে গণহত্যার বিচারের জন্য ফ্যাসিস্ট আওয়ামী লীগ এর নেত্রী শেখ হাসিনা থেকে শুরু করে ছাত্রলীগের যারা জড়িত ছিলেন প্রত্যেকের তারা আসলে ফাঁসি দাবি করছেন এই আজকের এই মার্চ ফর ইউনিটিতে এসে। এবং জুলাই আন্দোলনের যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রের পক্ষে তারা আজকে এখানে অবস্থান নিতে এসছেন এবং তারা বলছেন যে তারা সেই ঘোষণাপত্র দ্রুতই চান এবং তারা বলছেন যে এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে তাদেরকে বিপ্লবী ঘোষণা করা হোক এবং ৭১-এর যে মহান স্বাধীনতা সংগ্রাম, এরপরে ৯০-এর যে স্বৈরাচার পতন, তারপরে শেখ হাসিনা ২০০৮ সালে ক্ষমতা গ্রহণের ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর তারপরে যেভাবে করে একের পর এক তিনি দেশের বিরুদ্ধে কাজ করেছেন, তারা বলছেন যে পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে ৫ মের যে শাপলা চত্বরের যে ঘটনাটি ছিল, সেখানে যে ধরনের গণহত্যা করা হয় এবং সবশেষ যেভাবে করে এই জুলাই গণ আন্দোলনে, গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের উপর পৈশাচিক নির্মম নির্যাতন এবং গুলিবর্ষণ করে যে গণহত্যা চালানো হয়েছে, সেটির তারা আসলে এখান থেকে বিচার চান। এবং তারা বলছেন যে এই সংবিধান ৭২-এর যে মুজিববাদী সংবিধান, শিক্ষার্থীদের মতে ৭২-এর মুজিববাদী যে সংবিধান রয়েছে, সেই সংবিধান বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারেনি, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। যেভাবে ১৯৭১-এর মহান স্বাধীনতা সংগ্রামে দেশের মানুষ রক্ত দিয়ে এ দেশকে স্বাধীন করেছিল, কিন্তু ৭২-এর সেই মুজিববাদী সংবিধান সে দেশের মানুষের অধিকার আজ পর্যন্ত প্রতিষ্ঠা করতে পারেনি। তারা বলছেন যে গণতন্ত্র প্রতিষ্ঠাও এই সংবিধান করতে ব্যর্থ হয়েছে, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে এই সংবিধান ব্যর্থ হয়েছে। তো এই শিক্ষার্থীরা আজকে যেটি বলছেন যে জুলাই আন্দোলনের যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রটিতে বর্তমান যে অন্তর্বর্তী সরকার যে সম্মতি জানিয়েছেন এবং যে অন্তর্বর্তী সরকার সব ধরনের স্টেক হোল্ডারদের পরামর্শে একটি ঘোষণাপত্র প্রদান করবেন এবং সেটি যেন দ্রুত সময়ের মধ্যে এই ঘোষণাপত্রটি দেওয়া হয়, সেটি কিন্তু এখানে আন্দোলনরত আজকের এই অংশ নেওয়া শিক্ষার্থীরা কিন্তু বলছেন। আজকের এই মার্চ ফর ইউনিটির মধ্য দিয়ে আমরা যেটি দেখছি যে এখানে আমরা সকাল থেকে ঢাকা শহরের বিভিন্ন জায়গা করে দেখছি যে সকাল থেকে কিন্তু বিভিন্ন জেলা উপজেলা থেকে এখানে আন্দোলনরত শিক্ষার্থীরা এসছে। ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, সেই উত্তরবঙ্গের মানুষ যারা আছে তারাও এখানে এসছেন এবং আমরা দেখেছি যে খাগড়াছড়ি
সেই জায়গার মানুষদেরকেও কিন্তু আমরা দেখেছি। অর্থাৎ সব জেলার সব বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা কিন্তু আজকের এই মার্চ ফর ইউনিটিতে অংশ নিয়েছে এবং তারা সকাল থেকে আসছে। এবং আমরা যেটি দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির একটি নির্দেশনা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো গাড়ি পার্কিং করা যাবে না। সেই জায়গা থেকে আমরা দেখেছি তাদের নির্দেশনা ছিল গাড়ি পার্কিং এর জন্য আগারগাঁওয়ে যে পুরাতন যে বাণিজ্য মেলার যে মাঠে আয়োজন করা হতো সেই মাঠে গাড়ি পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে আমরা সকাল থেকেই দেখেছি শত শত বাস আসলে সেখানে এসে জড়ো হচ্ছেন এবং সেখান থেকে এবং বিভিন্ন প্রান্তে আসলে শিক্ষার্থীরা নেমে গিয়ে সেখানে কিন্তু এই এখনো আমরা দেখছি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডাকা মার্চ ফর ইউনিটিতে তারা কিন্তু অংশ নিচ্ছেন এবং যত সময় ঘনিয়ে আসছে তত কিন্তু এখানে শিক্ষার্থীদের পদচারণায় এই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার কিন্তু মুখরিত হচ্ছে। এবং আমরা দেখেছি যে এখানে আহত যারা রয়েছেন, অনেকে পা হারিয়েছেন, অনেকে চোখ হারিয়েছেন, তারাও কিন্তু আজকে এই আন্দোলনে এই যে মার্চ ফর ইউনিটিতে এসছেন এবং তারা যে জুলাই আন্দোলনের যে ঘোষণাপত্র সেটির পক্ষে আজকে তারা এখানে সমর্থন দিতে এসছেন। আমরা দেখছি যারা শহীদ হয়েছেন, শহীদের পরিবাররাও এখানে এসছেন, অনেকের বাবা মা এসছেন, তারাও কিন্তু অশ্রুসিক্ত নয়নে আজকে এখানে এই শহীদ মিনারের যে বেদিতে তারা এই মুহূর্তে এখানে অবস্থান করছেন। আমরা শহীদ পরিবারের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তাদের যে সন্তানকে বা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে যেভাবে করে গুলি করে হত্যা করা হয়েছে তারা সেটির বিচার চান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এর জন্য দায়ী ব্যক্তিদের সকলে তারা আসলে বিচারের দাবিখানে ফাঁসি চান। এবং আমরা দেখেছি শুধু শহীদ পরিবারের লোকজন নয়, এখানে কিন্তু আহত যারা হয়েছেন, আমি একটু আগেও বলছিলাম যে অনেকে চোখ হারিয়েছেন, অনেকে পা হারিয়েছেন, এমন অসংখ্য ব্যক্তিও কিন্তু আজকে এখানে এসছেন এবং তারা নিজেদের বলছেন যে গণ অভ্যুত্থানে তারা যে রক্ত ঝরিয়েছে এবং তাদের শরীরে যে বুলেটের ক্ষত চিহ্ন রয়েছে তাদেরকে তাদেরকে আসলে বিপ্লবী ঘোষণা দেওয়ার কথা কিন্তু তারা এখানে বলছেন। আমি আবার আপনাকে বলতে চাই যে এখানে কিন্তু আমরা দেখছি যে এখনো জুলাই গণঅভ্যুত্থানের যে বিপ্লবীরা তারা কিন্তু এখনো এখানে জড়ো হচ্ছেন এবং আমরা জানি যে পূর্ব ঘোষিত যে সময় সেটি হচ্ছে বিকেল 3টায় এখানে এই কেন্দ্রীয় শহীদ মিনারে 3টায় সেই মার্চ ফর ইউনিটি সেই কর্মসূচি কিন্তু এখানে আজকে বিকেল 3টায় শুরু হবে। তো এই ছিল আমার কাছে শহীদ মিনার থেকে সবচেয়ে তথ্য। শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর। দীর্ঘ 14 বছর পর সোহরাওয়ার্দী উদ্যানে প্রকাশ্যে কেন্দ্রীয় সদস্য সম্মেলন করছে ছাত্র শিবির। সম্মেলনে শেখ হাসিনার আমলে গুম, খুন ও কঠোর নির্যাতনের বর্ণনা দেন ভুক্তভোগীরা। 24-এর গণঅভ্যুত্থানে শিবিরের সাহসী ভূমিকার প্রশংসা করেন সার্জিস আলম। 24-এর পর আগামীতে শিবিরকে শিক্ষাঙ্গন মেরামতের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। বিস্তারিত জানাবেন মুজাহিদ শুভ। হত্যা, গুম, খুন ও নির্যাতনের ধকল কাটিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে মহামিলনে অংশ নিয়েছে ছাত্র শিবিরের সারা দেশের নেতাকর্মীরা। সবশেষ 2009 সালে চীনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রকাশ্যে সদস্য সম্মেলনের পর গোপনে সম্মেলন করতে বাধ্য হয় তারা। দীর্ঘ 14 বছর পর 6500 সদস্যের অংশগ্রহণে কেন্দ্রীয় সদস্য সম্মেলন করতে পেরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। আজকের এই দিনে স্মরণ করছি ছাত্র শিবিরের শত শত শহীদ ভাইকে। 24 ও 24-এর আগে খুন হওয়া শিবির কর্মীদের স্বজনরা স্মৃতিচারণ করেন সম্মেলনে। কথা বলেন শেখ হাসিনার শাসনামলে গুম হওয়া নেতাকর্মীরাও। নির্যাতিতরা বলেন, বাংলাদেশে ছাত্র শিবিরের মতো আর কোনো ছাত্র সংগঠন এত নির্যাতনের শিকার হয়নি। কিছু কুচক্রী মহল এখনো সাদাবাজি, লুটতরাজ চালিয়ে যাচ্ছে, সাধারণ মানুষদেরকে ভোগান্তির মধ্যে ফেলেছে। আজকের এই সম্মেলন থেকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, যেভাবে 24-এর গণ অভ্যুত্থান নিয়ে দল বল নির্বিশেষে আমরা সবাই মিলে স্বৈরাচার এর পতন ঘটিয়েছি, ঠিক সেভাবে নতুন রাষ্ট্র নির্মাণে কাঁধে কাঁধ রেখে আমরা অংশ নেব। বিপ্লবকে নস্যাৎ করার জন্য যারা নানামুখী ষড়যন্ত্র করছে,
প্রশাসন সহ গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে ঘাপটি মেরে বসে থাকা মীর জাফরদের ভূমিকা পালন করছে, তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসুন। সম্মেলনে ছাত্র শিবিরের ওপর কঠোর নির্যাতনের কথা তুলে ধরেন দেশি বিদেশি বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। সার্জিস আলম বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানে সহযোদ্ধা হিসেবে পাশে ছিল ছাত্র শিবির। যতদিন দেশ ও দেশের মানুষের জন্য থাকবে, ততদিন খুনি হাসিনার মতো যারাই আমাদের প্রতিবন্ধকতা হিসেবে সামনে আসুক না কেন, আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করতে পারবো। ২৪-এর বিপ্লব নস্যাৎ করতে ষড়যন্ত্রকারীরা থেমে নেই। তাদের খুঁজে বের করার পাশাপাশি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন জামায়াত ও শিবিরের নেতারা। জাতীয় ঐক্যের এই আহ্বানে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের এই অভিযাত্রাকে যদি কোন চক্রান্ত থামিয়ে দিতে পারে, অন্তর্বর্তীকালীন এই সরকারকে যদি কেউ ব্যর্থ করে দিতে পারে, মনে রাখবেন জাতির জন্য একটি মহা দুর্যোগ অপেক্ষা করছে। একটি সমাজ পরিবর্তনের জন্য, সুষ্ঠু রাষ্ট্র পরিচালনার জন্য, সঠিক নেতৃত্বের জন্য, মানুষের কল্যাণের সাধন নিশ্চিত করার জন্য প্রয়োজন চরিত্রবান মানুষ। জন্মলগ্ন থেকেই শিবিরকে রগকাটা সহ নানা নামে উপনামে ট্যাগ দেয়া হলেও প্রমাণ করতে না পারায় দিন দিন শিবিরে জনজোয়ার বাড়ছে বলে মন্তব্য করেন জামায়াতের আমির। ২৪-এর বিপ্লবে সফল ভূমিকা পালনের পর এবার শিক্ষাঙ্গন মেরামতের দায়িত্ব নিতে শিবিরকে আহ্বান জানান তিনি। ২০০৯ সালের ১০ জানুয়ারি ক্ষমতায় আসার পর থেকে ধারাবাহিকভাবে যতগুলা হত্যাকাণ্ড সংগঠিত করেছেন, তার সবগুলার বিচার এই বাংলার মানুষ চায়, এই বাংলার মাটিতেই দেখতে চায়। একজন অপরাধীও যেন এখান থেকে বাঁচতে না পারে, তা আমরা দেখতে চাই। তাতে সময় যা লাগুক দেখে বিচার করতেই হবে। দুপুরের পর গতকাল সম্পন্ন হওয়া সদস্যদের ভোটের ফলাফল প্রকাশের মাধ্যমে ২০২৫ সালের নতুন কেন্দ্রীয় সভাপতি ও কার্যকরী পরিষদের নাম প্রকাশ করা হবে। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচন আগে নয়, জাতীয় নির্বাচনকে সামনে রেখেই প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বেলা ১২টার দিকে কুমিল্লায় ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় একথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার দেওয়া রোড ম্যাপ অনুসরণ করে নির্বাচন কমিশন কাজ এগোচ্ছে বলেও জানান তিনি। কুমিল্লা থেকে খালেদ সাইফুল্লাহর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন বাসির আহমেদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ২ জানুয়ারি ভোটার তালিকা খসড়া ও ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হলেও তফসিল ঘোষণার আগ পর্যন্ত নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধন করতে পারে বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার। মঙ্গলবার বেলা ১২টার দিকে কুমিল্লায় নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এ বিষয়ে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। তো আমরা আপনাদের সহযোগিতা চাইব। ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার বলেন, ভোটাররা যেন পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট দিতে পারে সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। আমাদের কাজের মাধ্যমে আমরা প্রমাণ করব যে আমরা আগের ২-৩টা নির্বাচন কমিশনের মতো নই। আমরা সত্যিকারের একটা ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে চাই। সংস্কার কমিশনের সদস্যরা বিভিন্ন ফোরামে বলছেন, স্থানীয় সরকার নির্বাচন আগে হতে পারে, তবে সিইসি মনে করেন জাতীয় নির্বাচনকে সামনে রেখেই প্রস্তুতি নিচ্ছে কমিশন। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে যে রোডম্যাপ দিয়েছেন তা অনুসরণ করেই সব কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি। আমাদের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ আমরা এখনো নির্ধারণ করি নাই। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা যে ইঙ্গিত দিয়েছেন ওনার 16 তারিখের বক্তৃতায়, সেটার আলোকেই প্রস্তুতি নিচ্ছি। আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি, স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা শুরু করি নাই। আসলে নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সকালে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। খালেদ সাইফুল্লাহ, এখন, কুমিল্লা। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ঢাকায় ভারতীয় হাইকমিশনে গিয়ে শ্রদ্ধা জানান তিনি।
বেলা 11:30 রাজধানীর বারিধারায় ভারতীয় হাই কমিশনের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান প্রণয় কুমার বার্মা। এ সময় দেশটির প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ডক্টর ইউনূস। ভারতীয় হাই কমিশনের শোক বইয়ে শোক বার্তাও দেখেন তিনি। পরে ভারতীয় হাই কমিশনের সঙ্গে কিছু সময় কথা বলেন ডক্টর ইউনূস। তার দীর্ঘদিনের বন্ধুর স্মৃতিচারণ করে তিনি বলেন, ভারতকে বৈশ্বিক অর্থনৈতিক জায়ান্টে পরিণত করতে মনমোহন সিং বড় ভূমিকা পালন করেছেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও শান্তিতে নোবেল জয়ী জিমি কার্টারের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা জানাতে সকালে বারিধারায় মার্কিন দূতাবাসে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোল্টন। এ সময় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং দূতাবাসে খোলা শোক বইয়ে শোক বার্তা লেখেন প্রধান উপদেষ্টা। দূতাবাসের সংক্ষিপ্ত অবস্থানকালে প্রধান উপদেষ্টা জিমি কার্টারের সঙ্গে তার দীর্ঘদিনের বন্ধুত্বের কথা স্মরণ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট জিমি কার্টার মানবাধিকার, গণতন্ত্র এবং শান্তির বিশ্ব চ্যাম্পিয়ন ছিলেন। এ সময় বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার জন্য জিমি কার্টারের প্রচেষ্টারও প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। গত রবিবার জর্জিয়ার প্লেইন্স শহরে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জিমি কার্টার। থার্টি-ফার্স্ট নাইট উদযাপনে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার। আগামী বছর থেকে নির্দিষ্ট স্থানে আতশবাজি ফুটিয়ে নতুন বছর উদযাপন করা হবে বলেও জানিয়েছেন তিনি। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এদিকে আরেক অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা জানান, 31st নাইটের আতশবাজি বন্ধে সন্ধ্যার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে পরিবেশ অধিদপ্তর। আরও জানাবেন দেবরাজ দেব। নতুন বছর উদযাপনে প্রতিবারই থাকে নানা আয়োজন। 31st নাইটে উড়ানো হয় ফানুস, পোড়ানো হয় আতশবাজি। বিগত বছরগুলোতে এমন উদযাপনে ঘটেছে বেশ কিছু দুর্ঘটনা। বায়ু ও শব্দ দূষণের পাশাপাশি হুমকির মুখে পড়ে প্রাণীকুল। যেহেতু জারি করা হয়নি বিদ্যমান যেটি আছে, এমন প্রেক্ষাপটে এবার আতশবাজি ও ফানুস উড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ডিএমপি। মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে ডিএমপি কমিশনার জানান, আগামী বছর থেকে রাজধানীর নির্দিষ্ট স্থানে আতশবাজি ফুটিয়ে নতুন বছর উদযাপন করা হবে। এবছরই আমরা এরকম একটি ডিজাইন করব যে আপনারা অমুক জায়গায় যে এই কাজটি করে ফুর্তি করেন, কিন্তু এই বছর আমরা পারি নাই। হোপফুলি আগামী বছর আমরা এই কাজটি করব। দয়া করে আপনারা এই যে আহ্বান, এটাতে সাড়া দিন এবং আমরা আসেন সবাই মিলে, সকলকে সহযোগিতা করে আমরা সবাই মিলে ভালো থাকি। ব্রিফিংয়ে ছিলেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত সচিব। নতুন বছর উদযাপনে নিষেধাজ্ঞা নয়, বরং আতশবাজি ও শব্দ দূষণ রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। অবস্থান সুদৃঢ়, আমরা কোনো অবস্থাতেই এটি আর চলতে দেব না। যেখানে আমরা আইনের ব্যত্যয় দেখব, শব্দ দূষণ সৃষ্টি হলে তার কি শাস্তি হবে, দণ্ডের ক্ষেত্রে আমাদের যেতেই হবে যদি আমাদের আহ্বানে কেউ সাড়া না দেয়। অন্যদিকে রাজধানীর ধানমন্ডিতে আরেক অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আতশবাজি বন্ধে সন্ধ্যের পর থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। কোনোভাবেই শব্দ দূষণ সহ্য করা হবে না বলেও জানান এই উপদেষ্টা। আজকে রাতে যেন আতশবাজি, পটকা এগুলো ফোটানো না হয়, শব্দ দূষণ না করা হয় এবং পাখিকুল, প্রাণীকুলের এবং মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অত্যন্ত উচ্চ শব্দ সৃষ্টি করা না হয়। সন্ধ্যার পর থেকে পরিবেশ অধিদপ্তর তার মোবাইল কোর্ট পরিচালনা করবে। আমাদেরকে এই সমস্যার একটা দীর্ঘস্থায়ী সমাধান আসলে খুঁজতে হবে। এরই মধ্যে রাজধানী থেকে অবৈধ 172 কেজি আতশবাজি জব্দ করা হয়েছে। 5টি মামলায় 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 31st ও নতুন বছর উদযাপন ঘিরে রাজধানীতে নিরাপত্তায় থাকবে পুলিশের 3000 টহল টিম। দেবরাজ দেব, এখন, ঢাকা। পুরনো বছরকে বিদায় ও নতুন বছর বরণে কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় করেছেন পর্যটকরা। দুই সৈকতের 7 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্টে প্রায় 100 ভাগ রুমই বুকিং হয়েছে। 200 কোটি টাকা লেনদেনের আশা ব্যবসায়ীদের।
জেনিসিয়া বর্ণার প্রতিবেদনে বিস্তারিত। পুরনো বছরের শেষ সূর্যোদয়, সূর্যাস্ত ও নতুন বছরের প্রথম সূর্যোদয়কে স্মৃতির পাতায় ধরে রাখতে ব্যাপক প্রস্তুতি কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকতে। 31st নাইট ঘিরে মঙ্গলবার সকাল থেকে উপচে পড়া ভিড় কক্সবাজারের সমুদ্র সৈকতে। পরিবারের সদস্য কিংবা প্রিয়জনকে সাথে নিয়ে উচ্ছ্বাসে মেতেছেন সবাই। লাবণী সিগাল থেকে শুরু করে কলাতলি পয়েন্ট সর্বত্রই পর্যটকে মুখরিত। কেউ ঘোড়ার পিঠে চড়ে, কেউ আবার বিচ বাইকে ছুটে যাচ্ছেন নীল জলরাশিতে, কেউ প্রিয় মুহূর্ত ক্যামেরাবন্দি করছেন মুঠোফোনে। দেশি বিদেশি পর্যটক বরণে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। 5 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউসের প্রায় 100 রুম বুকিং হয়ে গেছে। পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় উন্মুক্ত স্থানে 31st নাইটের আয়োজন বন্ধ থাকলেও কিছু তারকা হোটেলে অভ্যন্তরীণ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন রাখা হয়েছে। বছরের শেষ সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে সাগরকন্যা কুয়াকাটায় ভিড় জমিয়েছেন ভ্রমণ পিপাসুরা। সমুদ্র সৈকত সেজেছে অপরূপ সাজে, চাঙ্গা হয়ে উঠেছে পর্যটন নগরীর ব্যবসা বাণিজ্য। 2 শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্টে বুকিং হয়েছে প্রায় 90% রুম। বিপুল পর্যটক সমাগমের কথা মাথায় রেখে 2 সমুদ্র সৈকতেই বাড়ানো হয়েছে নিরাপত্তা। টুরিস্ট পুলিশের পাশাপাশি একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সক্রিয় রয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া সমুদ্র স্নানে নিরাপত্তায় প্রস্তুত লাইফগার্ড ও বিচ কর্মীরা। নতুন বছর বরণকে কেন্দ্র করে কক্সবাজার ও কুয়াকাটায় প্রায় 200 কোটি টাকা বাণিজ্যের আশা ব্যবসায়ীদের। জেনিসিয়া বর্ণা, এখন। নালিব, এবছর অনেক চ্যালেঞ্জ ছিল, অনিশ্চয়তা ছিল। প্রতি বছরের মতো এবছরকে আসলে জানুয়ারি মাসের মধ্যেই শিক্ষার্থীদের হাতে সকল নতুন বইগুলো তুলে দেওয়া সম্ভব হবে কিনা, পাঠ্যপুস্তকগুলো, সেগুলো নিয়ে অনেক ধরনের শঙ্কা ছিল। তবে বছরের শুরুর দিনে আসলে পাঠ্যপুস্তক বিতরণের যে কর্মসূচি সেটি এবছরও হবে। সবার হাতে পৌঁছবে না সব বই। প্রথম দিন বিনামূল্যে সব পাঠ্যপুস্তক পাবেন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আর অন্যান্যরা পাবেন শুধুমাত্র বাংলা, ইংরেজি ও গণিত। তারপর ধীরে ধীরে আসলে অন্য বইগুলো তারা পাবেন। এবং এই যে 1 তারিখে এই নতুন বই, এটা এখন পর্যন্ত মাঠ পর্যায়ে মাত্র 15% বই, যে চাহিদা রয়েছে তার মাত্র 15% এখন পর্যন্ত মাঠ পর্যায়ে যেতে পেরেছে। এনসিটিভি বলছে যে জানুয়ারির 20 তারিখের মধ্যে সবার হাতে সকল বই তুলে ধরা হবে। কিন্তু যেই প্রিন্টিং প্রেসের যে মালিকেরা রয়েছেন তারা বলছেন যে এই কার্যক্রম শেষ করতে হলে ফেব্রুয়ারি মাস পর্যন্ত লেগে যেতে পারে। এ নিয়ে ফরহাদ বিন নূরের একটি বিশেষ প্রতিবেদন রয়েছে। চলছে 2025 শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্য বই মুদ্রণের কাজ। নতুন বছরে নতুন শ্রেণীতে নতুন এই বই শিক্ষার্থীদের পড়াশোনায় যোগ করবে বাড়তি আনন্দ এবং উৎসাহ। তবে শিক্ষার্থীদের হাতে শতভাগ বই কবে নাগাদ পৌঁছাবে আজকে সেটি জানার চেষ্টা করব। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের তৈরি 2021-এর বিতর্কিত শিক্ষাক্রম বাতিল করে অন্তর্বর্তী সরকার। সিদ্ধান্ত হয় 2012 সালের কারিকুলামে ফেরার। এরপর সে কারিকুলামের বিভিন্ন শ্রেণীর 441টি বই পরিমার্জন এবং টেন্ডার প্রক্রিয়া করতে ঘনিয়ে আসে ডিসেম্বর। এছাড়া নানান চ্যালেঞ্জের মধ্যেও 30 ডিসেম্বর পর্যন্ত উপজেলা পর্যায়ে 15% বই পাঠানোর ছাড়পত্র হয়েছে। বিগত সময় নিম্নমানের পাঠ্য বইয়ে সারা দেশ 6 লাভ থাকলেও এবার বইয়ের কাগজ এবং ছাপার মান নিশ্চিতে প্রেসে মন্ত্রণালয়ের প্রতিনিধিদের তদারকি চোখে পড়ে এখন ভিড়। নিম্নমানের বই ছাপানো ইতোমধ্যে শুধু প্রাথমিকেরই লক্ষাধিক বই বাতিল করেছে এনসিটিবি। 2025 শিক্ষাবর্ষে প্রাক প্রাথমিক থেকে 10ম শ্রেণী পর্যন্ত প্রায় 4.5 কোটি শিক্ষার্থীর জন্য 40 কোটির বেশি বই বিতরণের লক্ষ্য সরকারের, যেখানে সরকারের ব্যয় 2350 কোটি টাকা। এনসিটিবি বলছে বছরের প্রথম দিনই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা সব বই হাতে পাবে। অন্য শ্রেণীর শিক্ষার্থীরা পাবে বাংলা, ইংরেজি ও গণিত বই। এসব শ্রেণীর আরও 3টি করে বই 10 জানুয়ারির মধ্যে, বাকি বই 20 জানুয়ারির মধ্যে সব শিক্ষার্থীর হাতে যাবে। 10ম শ্রেণী যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ, এক্ষেত্রে আমরা 5 তারিখের মধ্যে, জানুয়ারির 5 তারিখের মধ্যে 10ম শ্রেণীর সকল বই আমরা দেওয়ার পরিকল্পনা আমরা নিয়েছি। বইয়ের মান খারাপ করলে তার কোনো ক্ষমা হবে না, সে শাস্তি পাবেই। এবং পূর্বে যাই কিছু হয়ে থাকুক, এবার শাস্তি তাকে ভোগ করতে হবে। আপনি জানেন ইতিমধ্যে আমাদের প্রায় লক্ষাধিক বই আমরা খারাপ বই বাতিল করে দিয়েছি। তবে প্রেস মালিকরা বলছে জানুয়ারি নয়, সব বই মাঠে পৌঁছাবে ফেব্রুয়ারির মধ্যে। আমাদের আন্তরিকতা, চেষ্টা সব থাকার কারণেও র ম্যাটেরিয়ালসের
সংকটের কারণে আসলে কিছুটা ডিলে হয়ে যাবে। এনসিটিভি যে আশাবাদ ব্যক্ত করতেছে সেটা আসলে জানুয়ারি 20 তারিখের মধ্যে সব বই যাওয়ার হয়তো সম্ভব হবে না, তবে এটা ফেব্রুয়ারির 20 তারিখ পর্যন্ত আমরা ধরে নিতে পারি যে এর মধ্যে হয়তো সব বই যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য যেন শিখন ঘাটতি তৈরি না হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার আহ্বান এই শিক্ষাবিদের। জানুয়ারির ভিতরে প্রত্যেকটা বিদ্যালয় কেন্দ্রিক বিদ্যালয় কার্যক্রম চলবে, বিদ্যালয় চালাতে হবে এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নানা রকমের শারীরিক নানা রকমের অ্যাক্টিভিটিস কিন্তু আমাদের শিক্ষাক্রমে করবার সুযোগ আছে, সহশিক্ষাক্রমে কার্যক্রম করবার সুযোগ আছে। সেই অনুযায়ী একটা নির্দেশনা দিলে যাতে করে 1 জানুয়ারি থেকে আমাদের শিক্ষক শিক্ষার্থীরা স্কুল কেন্দ্রিক কার্যক্রমের সাথে সংযুক্ত থাকতে পারে। কোনো প্রিন্টিং প্রেস নিম্নমানের বই ছাপালে এবং নির্ধারিত সময়ে বই দিতে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। কক্সবাজারের টেকনাফে সিএনজি চালক সহ 5 জনকে অপহরণ করা হয়েছে। এরই মধ্যে তাদের উদ্ধারে কাজ শুরু করেছে পুলিশ। এ নিয়ে আয়োজনাতে মোবাইল ফোনে যুক্ত হয়েছেন স্থানীয় সংবাদকর্মী শহীদুল্লাহ। শহীদুল্লাহ, আমাদেরকে একটু জানাবেন একের পর এক অপহরণ কেন ঘটছে এবং এই ঘটনার সঙ্গে কারা জড়িত, প্রশাসন কি বলছে? জিমিন, আপনাকে জানিয়ে রাখি, এই 30 ডিসেম্বর 10টার দিকে টেকনাফের বন বিভাগের 19 জন শ্রমিককে অপহরণ করা হয়েছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। কালকে 30 ডিসেম্বরে এখানে উপদেষ্টা জাহাঙ্গীর আলম পরিদর্শনে আসছিলেন, কিন্তু ওই সময়ে কিন্তু এই অপহরণের ঘটনাটি ঘটেছে। আমরা তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি, শেখ এহসান উদ্দিনের সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন তারা খবর শোনার সাথে সাথে বনকর্মীদেরকে উদ্ধার করার জন্য স্থানীয় এবং পুলিশ, র্যাব সহ তারা পাহাড়ে অভিযান চালায়। পরে কিন্তু সারাদিন অভিযান চলাকালেও কিন্তু তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। আজকেও কিন্তু যে হুয়াইটং শাপলাপুরের যে ডালাটি রয়েছে, পাহাড়ের যে ডালাটি রয়েছে, সেখান থেকে অপহরণকারীরা অটো রিক্সা থামিয়ে অস্ত্রের মুখে কয়েকজনকে, আমরা শুনেছি 8 জন মতো, 7 জনকে তারা অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। কিন্তু এখনো প্রশাসন আমরা জানিয়েছে এখনো কয়জন শিওর করে আমাদেরকে জানায়নি, তবে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এবং রাতে আরেকটা বিষয় ঘটনা আপনাদেরকে জানিয়ে রাখি, অস্ত্রধারীরা একটা বিএনপি নেতাকে দোকান থেকে তুলে নিয়ে গেছে, রাতের প্রায় 10-15 জন অস্ত্রধারী পাহাড়ের দিকে নিয়ে যায়। আমরা রেঞ্জ কর্মকর্তার সাথে আমরা আব্দুর রশিদের সাথে আমরা কথা বলেছি, তিনি বলছেন আমরা তাদেরকে উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছি এবং অভিযান অব্যাহত রয়েছে এবং সকাল থেকে কিন্তু তারা পাহাড়ে অভিযান চালাচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ টেকনাফ থেকে। ভারতের হুঙ্কারের উত্তর দিতে প্রস্তুত বাংলাদেশ, এমন মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে পিছপা হবে না বিজেপি। সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে একথা বলেন তিনি। বিজিবি নাই, আপনার র্যাব, পুলিশ যারা আছে এবং আনসার যারা আছে এবং অন্যান্য সব বাহিনীগুলি, ইভেন মাদকের রয়েছে, তাদের তো ক্ষেত্রে যেসব টাকা বাড়ানোর প্রয়োজন হয়, এগুলি কিন্তু আমরা বললেও অনেক সময় হয় না, আপনারা বললে কিন্তু আরও বেশি ইফেক্টিভ হবে। আপনারা যদি এটা প্রচার করতে থাকেন যে এদের জন্য জনবল বাড়ানো দরকার, এদের হাতিয়ার বাড়ানো দরকার, এদের খাবার উন্নতি করা দরকার, এদের থাকার ব্যবস্থা উন্নতি করা দরকার, এটা যদি আপনারা প্রকাশ করেন, আপনারা যদি মিডিয়া এটা প্রকাশ করে যান, তো আমাদের জন্য এবং এই বাহিনীগুলির জন্য কিন্তু অনেক উপকার হবে। হবিগঞ্জে বহুজাতিক কোম্পানির নির্মাণাধীন একটি কারখানার গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটেছে। এতে একজন প্রকৌশলী সহ নিহত হয়েছেন 4 জন, আহত আরও অন্তত 2 জন। তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেলে হাসপাতালে পাঠানো হয়েছে। কাজল সরকারের পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত প্রতিবেদনে। প্রচণ্ড শব্দে ঘটে বিস্ফোরণ, বিধ্বস্ত হয় নির্মাণাধীন কারখানার জিনিসপত্র, ঘটে একাধিক হতাহতের ঘটনা। স্থানীয়রা জানান মঙ্গলবার সকাল 9টার দিকে বাহুবল উপজেলার ডুবাওই এলাকার নির্মাণাধীন একটি কারখানায় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন 2 জন, আহত অন্তত 4 জনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে আরও 2 জন মারা যান। এমন আওয়াজ করছে, এমন ভাবে গরু হাঁপি গেছে কি, এমন অবস্থা হয়েছে আর কি। একটা সিলিন্ডার এবং লোহা লাকড় অনেক জিনিস বহু দূরে চলে গেছে, সবগুলো এলোমেলো হয়ে গেছে। তখন সময় আমরা বাইরে আসার পরে এখানে দেখলাম আপনার যে ডেড বডি পড়ে রয়েছে। ওই জায়গাতে আমরা 2 জন নাট টাইট দিতেছি আর এই জায়গাতে প্রেশার টেস্ট করতেছিল, সম্ভবত প্রেশার বেশি হওয়ার কারণে এটা ব্লাস্ট হয়েছে আর কি। নিহত 4 জনের মধ্যে একজন প্রকৌশলী এবং 3 জন শ্রমিক। কারখানাটির গ্যাস লাইনের চাপ বেড়ে যাওয়ায়
মেরামতের চেষ্টা করা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। টেকনিক্যাল কারণে হয়তো বিস্ফোরণ ঘটতে পারে বা কোনো কারণে ঘটছে সেটা আমরা এখনো জানি না। এখানে স্পটে 2 জন মারা গেছে, আর উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আর 2 জন মারা গেছে, আর 2 জন চিকিৎসাধীন অবস্থায় আছে। কারখানাটিতে ডায়াপার ও সাবান সহ বিভিন্ন পণ্য তৈরির কার্যক্রম চলছিল বলে জানিয়েছেন এলাকাবাসী। এখন হবিগঞ্জ। শেষ করছে এখন দুপুর। শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। মার্চ ফর ইউনিটিতে যোগ দিতে শহীদ মিনারে ছাত্র জনতা। দ্রুতই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র চান শিক্ষার্থীরা। কোনোখানে যেন কোনো বৈষম্য না থাকে, পাহাড়ে এক নীতি, সমতলে এক নীতি, এটা যেন না হয়। জুলাই বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতি এবং এই দ্বিতীয় স্বাধীনতার যাতে এটাকে বিতর্কিত করার কোনো সুযোগ না থাকে। 14 বছর পর প্রকাশ্যে ছাত্র শিবিরের সদস্য সম্মেলন। আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী সংগঠন বললেন জামাতের আমির। স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন, জানালেন সিসি। প্রধান উপদেষ্টা রোডম্যাপ ধরেই এগুচ্ছে ইসি। এবং নতুন বছর বরণে সৈকতে ঢল। 31st নাইটে আতশবাজি বন্ধে মাঠে ভ্রাম্যমাণ আদালত। আগামী বছর থেকে নির্দিষ্ট স্থানে উদযাপন। এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে হলে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekhon, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon।